কে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী? বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নাকি অন্য কেউ? আমার এমন প্রশ্নে আপনাদের মনে হতে পারে যে সাংবাদিক আসলে পাগল হয়ে গিয়েছে। তবে বাস্তবতা হচ্ছে তারেক রহমানের পরিবর্তে অন্য কেউ কিন্তু প্রধানমন্ত্রী হতে পারে। কিভাবে? এমন প্রশ্ন কিন্তু আপনাদের মনে জাগতেই পারে। সেটির উত্তরটা হচ্ছে এ ধরনের যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাভাবিকভাবেই বিএনপি সারা দেশে সংখ্যা গরিষ্ঠ আসন পেয়েছে। সুতরাং তারাই সরকার গঠন করবে এবং দলের প্রধান হিসেবে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন। এটি কি বাস্তবতা? নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ যারা আসন পেয়েছে সেই সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের ভিতরে সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত এমপিরা যাকে সমর্থন দেবেন তিনিই প্রধানমন্ত্রী হবেন। ধরে নেওয়া যাক যে বিএনপির পক্ষ থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের অধিকাংশ জন যদি তারেক রহমানের পরিবর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে আস্থা রাখেন এবং তাকেই যদি প্রধানমন্ত্রী হিসেবে চান, তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই প্রধানমন্ত্রী হবেন। এটিই নিয়ম। তবে প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচিত সংসদ সদস্যরা যারা বিএনপি থেকে কিংবা বিএনপির জোট থেকে নির্বাচিত হয়েছেন তারা কি তারেক রহমানের পরিবর্তে অন্য কারো উপরে আস্থা রাখবে? স্বাভাবিকভাবেই এটি অবাস্তব কিংবা কাল্পনিক মনে হতে পারে। বাস্তবেই কিন্তু এটি কাল্পনিক, কেননা তারেক রহমান তিনি বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার দলের নেতাকর্মীদের আস্থার ভিত্তিতেই। সুতরাং যারা তার দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরও তারেক রহমানের উপরে পূর্ণ আস্থা রয়েছে এবং সেই জায়গা থেকে নির্বাচিত এই সংসদ সদস্যরা যারা বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন কিংবা বিএনপির জোট থেকে নির্বাচিত হয়েছেন তারা কিন্তু তারেক রহমানকেই সমর্থন দিবেন এবং স্বাভাবিকভাবে তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তবে যদি এই সংসদ সদস্যরা চান তবে তারা কিন্তু তারেক রহমানের পরিবর্তে কিন্তু অন্য কাউকেও প্রধানমন্ত্রী বানাতে পারেন, অর্থাৎ তারা যার উপরে আস্থা রাখবেন তিনিই কিন্তু প্রধানমন্ত্রী হবেন। এবং আজকে বিকেলবেলা মন্ত্রিপরিষদের শপথ রয়েছে, সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহি কিন্তু উপস্থিত থাকবেন এবং তিনি প্রধানমন্ত্রী সহ যেই মন্ত্রিপরিষদের যারা দায়িত্ব নিচ্ছেন তাদেরকে শপথ পড়াবেন এবং এর মধ্য দিয়ে আজকে থেকে একটি নির্বাচিত সরকার কিন্তু দায়িত্ব নিতে যাচ্ছে। এবং এই পাশাপাশি এই ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু ভূমিকা রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী এবার প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে এবং বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার ইতিহাসে তারা একটি ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবে, যেটি মূলত বিশ্বের উন্নত যে দেশগুলো রয়েছে সেই উন্নত দেশগুলোতে কিন্তু এই ছায়া মন্ত্রী পরিষদের ব্যবহার রয়েছে। তবে বাংলাদেশে কিন্তু এবারই প্রথম এই ছায়া মন্ত্রী পরিষদ গঠিত হচ্ছে এবং জামাতের পক্ষ থেকে এই ঘোষণা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে বিএনপির নেতৃত্বাধীন যে মন্ত্রী পরিষদ থাকবে তাদের পরিবর্তে বিরোধী দল হিসেবে জামাতে একটি ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবে এবং তারা ক্ষমতাসীন দলের যেই মন্ত্রীরা রয়েছেন তাদের বিভিন্ন কার্যক্রম তারা কিন্তু পর্যবেক্ষণ করবেন, তাদের যে বিভিন্ন ভুল ত্রুটি সেগুলো কিন্তু তারা সংসদে ধরিয়ে দিবেন, পাশাপাশি তাদের যেই ভালো কাজগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু তারা প্রশংসা করবেন। এটিই মূলত এই ছায়া মন্ত্রী পরিষদের কাজ। এর মধ্য দিয়ে সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা মনে করছেন যে নির্বাচিত দল কিংবা নির্বাচিত দলের যারা মন্ত্রীরা রয়েছেন তাদের যে কার্যক্রম সেটিকে প্রশ্ন করাটা আরেকটু সহজ হবে এই ছায়া মন্ত্রী পরিষদের মধ্য দিয়ে, কেননা তাদেরকে আরও কঠোর জবাবদিহিতার ভিতরে আসতে হবে, কেননা সার্বক্ষণিক তাদের কার্যক্রমকে বিরোধী দলের একজন নির্দিষ্ট সংসদ সদস্য কিংবা নির্দিষ্ট সংসদ সদস্যের অধীনে গঠিত একটি কমিটি তারা কিন্তু পর্যবেক্ষণ করবেন। সুতরাং চাইলেই ক্ষমতাসীন দলের মন্ত্রীরা যত্রতত্র মন গড়াভাবে কোনো কিছু কিন্তু করতে পারবেন না, কেননা বিরোধী দল তাদেরকে সবসময় প্রশ্নের সম্মুখীন করবেন।